আমরা করবো আজকে গ্রুপ 17। গ্রুপ 16 পর্যন্ত আমাদের সকল যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলা শেষ হয়ে গিয়েছে। আমরা চলে আসি গ্রুপ 17। গ্রুপ 17 কে বলা হচ্ছে হ্যালোজেন্স। আবার বলি, গ্রুপ 17 কে বলা হচ্ছে হ্যালোজেন্স বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কি বলবো আমরা এটাকে? হ্যালোজেন। হ্যালোজেন্স। এই হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ। আচ্ছা, কেউ নেই কেন লাইভে? আমি তো এটা বুঝতেছি না। একজন ক্লাস করলে কি হবে? সবাইকে বলে দিলাম যে 10:30টায় ক্লাস হবে। তোমাদেরকে তো টাইমলি ক্লাস দিলেও তোমরা করো না। এখন চলে আসছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। খুবই ভালো কথা। আমরা বলেছি সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এখন এই যে হ্যালোজেন্স গুলা আছে, এই হ্যালোজেন গুলা কি? এটা দুইটা ওয়ার্ড দিয়ে হচ্ছে হ্যালোজেন হয়। একটা হচ্ছে হেলস, আর একটা হচ্ছে জেনাস। হেলস মানে হচ্ছে সামুদ্রিক লবণ, আর একটা হচ্ছে জেনাস। জেনাস মানে হচ্ছে উৎপন্নকারী। গলা এখনো ঠিক হয়নি, তারপরেও তোমাদের পড়াচ্ছি। তাহলে আমরা যেটুকু বুঝলাম যে হ্যালোজেন যে শব্দটা, আমার কাজটার দিকে তাকাবা, আমার কথাটা শুনবা, তাতেই হবে। হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যালোজেন্স হচ্ছে আমার এই দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে হেলস আর একটা হচ্ছে জেনাস। তাহলে এইখান থেকে আমার যে লবণগুলো উৎপন্ন হয় বা হ্যালোজেন থেকে যে লবণগুলো উৎপন্ন হয় সেটাই হচ্ছে মানে হ্যালোজেন যেটা আর কি বলা হয়, সেটা মানেই হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। তো এইখানে দেখা যায় যে কেন এটা হয়, কারণ দেখা যায় যে এদের উৎস, ভালো করে বুঝবা, এদের উৎস, এদের উৎস বেশিরভাগ যে, যেমন হ্যালোজেনেস হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন। এই যে আমার যে মৌলগুলো আছে, এই মৌলগুলো দেখা যায় এদের উৎস হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে সামুদ্রিক লবণে প্রাপ্ত। সামুদ্রিক লবণ বা সামুদ্রিক ভাবে যেটাই বলো না কেন, লবণে প্রাপ্ত। আমি আজকে কাউকে কিছুই বলবো না, কারণ তোমাদের শনি সোম বুধ এই ডেট গুলা ফিক্সড থাকে। আবারও বলি, শনি সোম বুধ ডেট গুলা ফিক্সড থাকে। শনি সোম বুধের ডেট গুলাতে তোমার হচ্ছে তুমি অবশ্যই আমার নোটিশ ছাড়া তুমি ক্লাসে আসবে না, এটা হবে না। হ্যাঁ, আমার নোটিশ যাবে, তারপরে তুমি ক্লাস অফ করতে পারো, সমস্যা নেই। এখন আসি। তাহলে এইটুকু বুঝছো যে হ্যালোজেনের যে মেইন উৎসগুলা সেটা হচ্ছে সামুদ্রিক লবণ। যেমন এইটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। এগুলা হচ্ছে এদের ওর বা এগুলা হচ্ছে উৎস, এগুলা হচ্ছে উৎস। তাহলে বোঝা গেছে ব্যাপারটা যে হ্যালোজেন শব্দটার মানেটা কি, এটা বুঝতে পারছো? এখন চলে আসি এগুলা আসলে উৎসটা কি। এখন আমি যদি বলি যে এদের উৎসগুলা, তো উৎসগুলা একটু বুঝবা। এই বুসরা একটু ইয়েতে দাও তো, যা একটু ঝাড়ে দিয়ে আসো তো, গ্রুপে যাও, গ্রুপে যাও, একটু বলে দিয়ে আসো। যেমন দেখো, উৎস যদি তুমি ক্লোরিনের উৎস নাও তাহলে সেটাকে বলবো আমরা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড কে বলা হয় রক সল্ট। আমি গলা ব্যথার কারণে কোথাও বের হই নাই, আজকে যাই শুধু মেডিকেল অল্প একটু কাজ করে আসি, তারপরে তোমাদের পড়াচ্ছি। ব্রোমিনের যে উৎস, এই ব্রোমিনের উৎস হচ্ছে সামুদ্রিক পানি বা সমুদ্রের পানি। এটাকে বলা হয় সমুদ্রের পানি। এই সমুদ্রের পানির মধ্যে থাকে হচ্ছে তোমার ক্যালসিয়াম ব্রোমাইড। এই ক্যালসিয়াম ব্রোমাইড সমুদ্রের পানির মধ্যে থাকে, দ্যাটস ওয়াই ব্রোমিনের উৎস হচ্ছে সমুদ্রের পানি। এরপরে চলে আসি আয়োডিনের উৎস যেটা, সেটা হচ্ছে সামুদ্রিক আগাছা। সামুদ্রিক আগাছা।
যেমন সামুদ্রিক আকাশে কি আসে, সোডিয়াম আয়োডাইড থাকে, পটাশিয়াম আয়োডাইড থাকে, এই জিনিসগুলো হচ্ছে এদের উৎস। দেখো বোঝা গেছে, এই জিনিসগুলো হচ্ছে এদের উৎস। গলার যে অবস্থা, হ্যাঁ ঠিক আছে, গুড গুড শর্ট একটা দিছো, ঘাটতারামি করে কথা বলতে হবে, এরা বেয়াদব। আচ্ছা, আমাদের কাছে পড়ার আগে বুকশা কোথায় পড়তা? চলে হ্যালোজেনের উৎপাদন। আমাদের কাছে পড়ার আগে বুকশা কোথায় পড়তা? চলে আসো। তো এখানে কয়েকটা স্টেপ আছে, কিবা একদম থাপড়া বদরে, তুমি এখনো আসো নাই কেন? স্টেপ আছে। স্টেপ 1 যেটা হবে, ঠান্ডা মাথায় বুঝো, যে গাঢ় যে ধাতব হ্যালাইড, সাধারণত এই হ্যালোজেন, বুকশা তুমি কি দিনাজপুরের? হ্যালোজেন যেটা হয়, হ্যালোজেনের যে উৎসগুলা, এই উৎসগুলা দেখবা ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইড, ঠান্ডা মাথায় বুঝবা। এখন স্টেপ 1-এ তোমার যেটা হয়, হ্যালোজেনের যে উৎপাদন করবা, প্রথমে ধাতব হ্যালাইড, প্রথমে কি করতে হবে? স্টেপ 1, ধাতব হ্যালাইড প্লাস H2SO4। বাহ, দেখছো আমি রতন স্যার, রাশেদ মিয়া সবাইকে চিনি। তাহলে ধাতব হ্যালাইডের সাথে H2SO4 তোমাকে কি করতে হবে? রিঅ্যাকশন করাইতে হবে। রিঅ্যাকশন করানোর পর এখানে পাবা সোডিয়াম হাইড্রোজেন সালফেট। সোডিয়াম হাইড্রোজেন সালফেট পাবা, প্লাস হচ্ছে তুমি পাবা এটা ধাতব হ্যালাইড, যদি আমি ধাতুটাকে ধরে নিই সোডিয়াম, আর হ্যালোজেন যদি আমি ধরি এক্স, তাহলে এখানে পাবা হচ্ছে HX। ওইসব রতন টাকা এই টাকা দিয়ে কিচ্ছু হবে না, দিনাজপুরের কারো কাছে পড়ে। আপনাকে বলছিলাম, আমি আমার ভুলে যাই, অনেক প্রেসারে থাকি। আচ্ছা, ওই ওই সব দিনাজপুরের কারো কাছে কেমিস্ট্রি, কেউ কেমিস্ট্রি পড়াইতে পারে না। কিরে কইতে আসলি তুই, দামি না না? একদম সহজ কথাই বলে দিলাম, দিনাজপুরের কেউ কেমিস্ট্রি পড়াইতে পারে না। তাই চলে আসে, প্রথমে করতে হবে ধাতব হ্যালির সাথে তুমি H2SO4 নিবা, দেন সোডিয়াম বাই সালফেট তৈরি হবে, বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট। নেক্সট স্টেপটা হচ্ছে এই যে তোমার ধাতব সালফেট, এরপরে তোমাকে জারক, যেমন ম্যাঙ্গানিজের অক্সাইড নিতে হবে, MnO2 প্লাস তখন H2SO4 নিতে হবে। স্টেপ 1 ভালো করে বুঝবা। তাহলে স্টেপ 1 কার সাথে রিঅ্যাকশন হবে? ঠান্ডা মাথায় বুঝো। স্টেপ 1 হবে ধাতব হ্যালাইডের, আমি হ্যালোজেন উৎপাদন করব, হ্যালোজেন উৎপাদন করব, আমার কথা বুঝো। আমি ডিরেক্টলি ফ্লোরিন উৎপাদন করব, আয়োডিন উৎপাদন করব, ক্লোরিন উৎপাদন করব, এটা 3টা স্টেপ। তো এইগুলা যেগুলা পাওয়া যায়, দেখা যায় এগুলা সবগুলো ধাতব হ্যালাইড আকারেই থাকে। তাহলে স্টেপ 2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে তোমাকে H2SO4 এর সাথে ইয়ে করতে হবে। কিন্তু ভাইয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না, এনি কাইন্ড অফ জারক, ফর এক্সাম্পল তুমি KMnO4 দিতে পারো, তুমি এনি কাইন্ড অফ জারক KMnO4 দিতে পারো। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড H2SO4 এর সাথে রিঅ্যাকশন করতেছে, দেন এখান থেকে তৈরি হবে MnSO4 প্লাস পানি প্লাস জার্মান অক্সিজেন, এটা হবে। এখন এই যে আমার এইখানে আমার হ্যালাইডটা আছে, ভালো করে বুঝো, আমার মেইন টার্গেট কি? সবাই কথা বলো,
আমার মেইন টার্গেট কি? আমার হ্যালোজেন উৎপন্ন করা। আমার মেইন টার্গেটটা হচ্ছে হ্যালোজেন উৎপন্ন করা। আর স্টেপ 2 এর মেইন টার্গেট হচ্ছে আমার জার্মান অক্সিজেন, মানে জারণ বিক্রিয়া ঘটাইতে হবে, জারণ বিক্রিয়া ঘটাইতে হবে। তাহলে স্টেপ 3 এ কি হবে একটু বোঝার চেষ্টা করো। স্টেপ 3 এ যেটা হবে সেটা হচ্ছে এই যে HX আর এটা তো একটা পানির মধ্যেই থাকবে। এই যে HX আর এই অক্সিজেন, সরি আমার খুবই গলা ব্যথা, আমি কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু প্রচন্ড গলা ব্যথা। সরি, একটু দাঁড়াও, একটু পানি দিবা? একটু পানি দিয়ে দাও তো। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ। তো দেখো এই HX প্লাস এই যে অক্সিজেন, এই HX প্লাস অক্সিজেন মিলায় এই এই দুইটা জারিত করবে, ভালো করে বুঝবা, আর একে মুক্ত করে দিবে। একে কি করবে? একে করবে হচ্ছে মুক্ত করবে। আর এই দুইটা জার্মান অক্সিজেন, তার মানে এখানে আমার তৈরি হবে হচ্ছে ওয়াটার আর হচ্ছে X2, ওয়াটার আর X2। এইখানেই এই যে আমার X2টা বের হয়ে গেল। আমি তোমাদের পড়াবো, আমার মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে যে আমি যদি যাই কাজ করবো সেটাও পারতেছি না বেরিয়ে। আমি আজকে সারাদিন কাজ করছি, কিন্তু সন্ধ্যাবেলা যাইও কাজ আছে, কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে, যাইতে পারতেছি না। তাহলে কথা বুঝতে পারছো? তাহলে এই যে এই জিনিসটা, এইভাবেই আমরা হ্যালোজেন উৎপাদন করব। তাহলে হ্যালোজেন উৎপাদন করার জন্য আমার স্টেপ কয়টা? স্টেপ 1 এ তুমি H2SO4 এর সাথে মিশাবা, এখান থেকে HX বের করবা। আমার মেইন টার্গেট হবে HX এবং অক্সিজেন বের করা। তাহলে যদি জার্মান অক্সিজেন বের করো তাহলে অবশ্যই জারক পদার্থ লাগবে, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, দেন HX আর অক্সিজেন মিশাও, দেন X2 বের হয়ে যাবে। এইভাবেই আমরা এক্সট্রাক্ট করতে পারবো। কথা বুঝাইতে পারছি কিনা? কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে সাধারণ, কিন্তু আমি বলতে পারবো ভাইয়া সবগুলা কি এইভাবে? না, ফ্লোরিন এভাবে হবে না ভাইয়া, ফ্লোরিন হবে না, ফ্লোরিন এভাবে হবে ভাইয়া। ফ্লোরিন কিভাবে হবে? এই কথা বোঝা গেছে আমার? আই এম সরি যে কাশ হচ্ছে, কিন্তু রিয়েলি সরি, শরীরটা মানে মাথাও ব্যথা, মানে অনেক ঝামেলা। এই আমার কথা বোঝা গেছে? এখন চলে আসি ফ্লোরিনের উৎপাদন। চলে আসো ফ্লোরিনের উৎপাদন। এখন চলে আসো, যদি ফ্লোরিনের উৎপাদন করো তাহলে ফ্লোরিন যেটা করা যায় যে অন্যান্য হ্যালোজেনের মতো এটা উৎপাদন করা যায় না। ভাইয়া কেন? প্রশ্ন আসে কেন, কেন উৎপাদন করা যায় না? দেখা যায় যে ফ্লোরিন এই F2 অলওয়েজ দেখবা যে অধাতুগুলা, এটা মনে রাখবা যে অধাতুগুলা হচ্ছে জারক, অধাতুগুলা হচ্ছে জারক। জারক আরো একটা, সেই জারকের শক্তিমাত্রা, জারকদের মধ্যে শক্তিমাত্রা নির্ণয় করা হয় যার আকার ছোট। যার আকার ছোট, ঠান্ডা মাথায় বুঝো। ও মা গো! আচ্ছা ওয়েট, আমি ছবি মিশাচ্ছি না, আমার ছবিটা একটু ছোট করে। তাহলে অধাতু গুলা হচ্ছে সবসময় মনে রাখবা সকল প্রকার অধাতু জারক, এবং তাদের মধ্যে এই জারকদের মধ্যে আরো স্ট্রং তারাই, জারকদের মধ্যে আরো স্ট্রং তারাই, এখানে অধাতুগুলো আমি লিখে দিই আবার, অধাতুগুলো হচ্ছে জারক। এই জারকদের মধ্যে তারা আরো শক্তিশালী, তারা আরো স্ট্রং, তাদের আকারটা ছোট, তার মানে ফ্লোরিনের আকার সব। আবারও বলি, ফ্লোরিনের আকার সব থেকে যদি ছোট হয়
তাহলে এইটা দেখা যায় যে শক্তিশালী জারক বলে ফ্লোরিনকে জারিত করার মতো, একে জারিত করার মতো জারক পদার্থ নেই। তার মানে আমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে কাজ করবে না। এর মাইনিংটা দাঁড়াচ্ছে, এই বুস্টা তুই কি বুঝতে পারতেছিস আমার দেশি ভাই, তোরা দিনাজপুরটা ছড়াই দে না রে, দিনাজপুরে তো 200-250 স্টুডেন্ট এমনি পাই যাই আমি। হ্যাঁ, দিনাজপুরে আমার পোস্টার ছড়াই দে, তোদের আমি দিনাজপুরের বড় ভাই, জিলা স্কুলের বড় ভাই, সরকারি কলেজের বড় ভাই। হ্যাঁ, তোরা এটুকু করতে পারিস না? জারি তো করার মতো নেই। তার মানে MnO2 এখানে ব্যর্থ, KMnO4 এখানে ব্যর্থ, ব্যর্থ। কারণ ওর থেকে মাচ মোর গ্রেটার অক্সিডাইজিং এজেন্ট ইজ ফ্লোরিন, মাচ মোর অক্সিডাইজিং এজেন্ট ইজ ফ্লোরিন। এইটা কিভাবে করা হয় ভাইয়া? তাহলে এটা দেখা যায় ক্যালসিয়াম ফ্লোরাইড আকারে থাকে, ক্যালসিয়াম ফ্লোরাইড আকারে থাকবে। ক্যালসিয়াম ফ্লোরাইড তোমার হচ্ছে যেহেতু ক্যালসিয়াম ফ্লোরাইড আকারে থাকবে, এটা গলিত দ্রবীভূত হয়। গলিত অবস্থায় যখন থাকে তখন এখানে ইয়ের মাধ্যমে করা হয়, কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। বুস্টারা মার্কেটিং কর, বুস্টার ইভা, বুস্টার ইভা মার্কেটিং করলে তোমার হয়েই যায়। তাহলে এটা তড়িৎ বিশ্লেষণ। বলতে পারিস ভাইয়া এখন কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়? ক্যালসিয়াম ফ্লোরাইড এটা গলিত অবস্থায় থাকে, তাহলে থাকে হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে ফ্লোরিন 2 মাইনাস, ফ্লোরিন 2 মাইনাস কেন হবে? ফ্লোরিন 2 ফ্লোরিন মাইনাস, 2 ফ্লোরিন মাইনাস। এখন দেখো এই জায়গায় কি হবে, এই যে ফ্লোরিনটা আমার উৎপন্ন হবে, এটা কোথায় উৎপন্ন হবে ভাইয়া? এটা অ্যানোডে হবে, অ্যানোডে হবে। অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ হয়। তাহলে অ্যানোডে জারণ কি? ত্যাগ জারণ। তখন হয় কি জানো? ফ্লোরিন একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে F2 তৈরি হয়। তাহলে হয় এখানে তুমি হাফ দাও, ঠিক আছে, বলবি যে আস্থা হচ্ছে গালিব ভাই, সেটা হচ্ছে আমি দিনাজপুরের ছেলে, আস্থা এটাই যথেষ্ট, বলে আস্থা দিনাজপুরের ছেলে, ঠিক আছে। কে আমাকে কমেন্ট করছে দেখি? আচ্ছা বুঝলা, অনলাইনে পড়ে কেমন লাগতেছে এটাও কও আগে। অনলাইনে পড়ে কিংকা ক্যাঙ্কা লাগতেছে, ক্যাঙ্কা? হ্যাঁ, অনলাইনে পড়ে কিরাম লাগে কও? তোমাদের কাছে তো নিতেই হবে আমার স্পেশাল মোটিভেশন, ঠিক আছে। এটা বুঝতে পারছো? তাহলে অ্যানোডে হবে ফ্লোরিন গ্যাস উৎপন্ন হবে, তাহলে ফ্লোরিন উৎপাদন শেষ। এরপরে চলে আসি ক্লোরিন উৎপাদন। ক্লোরিন উৎপাদনে যদি যাও, তাহলে দেখো ক্লোরিন উৎপাদনে যদি যাও তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ক্লোরিনটা যেটা হয় যে সোডিয়াম ক্লোরাইড, একটু বোঝার চেষ্টা করবো, এটা সোডিয়াম ক্লোরাইড থেকে হয়। এর গাঢ় জলীয় দ্রবণকে কি বলে বলতে পারবা? গাঢ় জলীয় দ্রবণকে কি বলে? বলতে পারবা কিনা বলো তো? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলে? ও মা, খারাপ লাগলে ক্লাসে জয়েন করতাম না। তুই আমার সাথে দেখা করিস, তুই অনেক পেঁচায় কথা বলতে পারিস।
দেখ তার মানে এটা বুঝিস না যে যারা ক্লাসে জয়েন করেন ওদের খারাপ লাগে, ওদেরও ভালোই লাগে, কিন্তু হচ্ছে ওরা আলসিয়া, ঠিক আছে, ক্লাসটা পরে করে। যাই হোক, দিনাজপুরের আবার পোলাপান অনেক নেতা আর কি, আমার জন্মস্থান হইলে কি হবে, খুব ঝামেলা আছে। তো যাই হোক, সোডিয়াম ক্লোরাইডের জার ও জলীয় দ্রবণকে বলা হচ্ছে ব্রাইন। এবার আমি মার্কেটিং করবো দিনাজপুরে মার্কেটিং করবো হচ্ছে তোর ইয়ে নিয়ে। তাহলে কি বললাম, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে, ব্রাইন। গাঢ় জলীয় দ্রবণকে বলা হচ্ছে ব্রাইন, ঠিক আছে। এখন ব্রাইন কিভাবে তৈরি হয়, তাহলে এইটা তৈরি হবে, এটা তৈরি যদি করতে চাস তাহলে দেখা যায় যে সমুদ্রের লবণকে তাপ দিলে, সমুদ্রের লবণ তো না, সমুদ্রের পানিকে তাপ দিলে, এইবার আসো, সমুদ্রের পানিকে তাপ দিলে ইবা আসো, সরি রে, খালি কাশ হচ্ছে। সমুদ্রের পানিকে যদি তাপ দিস তাহলে তুই এটা কথা বুঝতে পারছিস। তাহলে দেখো, সমুদ্রের পানিকে যদি তাপ দাও সেই ক্ষেত্রে তুমি সোডিয়াম ক্লোরাইডের আরো জলীয় দ্রবণটা পাবা। এখন এই ব্রাইনটা থেকে আমার কিছু জানতে হবে যে ব্রাইন থেকে কিভাবে তৈরি হয়। মনে করো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, তার মানে সোডিয়াম ক্লোরাইডও থাকে পানিও থাকে ওই রিঅ্যাকশন। আমার কথা বুঝো, সোডিয়াম ক্লোরাইডও থাকে পানিও থাকে। আচ্ছা, এখন দেখো, ভালো করে বুঝো, জলীয় দ্রবণ মানে হচ্ছে পানি থাকবে, জলীয় দ্রবণ দ্যাট মিন্স তুমি অ্যাকোয়াস সলিউশন বুঝবা, এবং সেখানে কি কি থাকবে, পানি থাকবে, এবং যে দ্রব্যটা থাকবে সেই দ্রব্যটা থাকবে, ভালো করে বুঝবা। দ্রব্য বললে আমার ভুল হবে, দ্রবটা থাকবে, ঠিক আছে, দ্রবটা থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার জলীয় দ্রবণ। আচ্ছা, ক্লোরাইড মাইনাস, আর এখানে H প্লাস প্লাস OH মাইনাস। তাহলে দেখা যায় যে এইখানে যখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে কথা বলবা, আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে কথা বলবা, তখন দেখো এখানে OH যাওয়ার কথা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে যদি কথা বলো তাহলে OH যাওয়ার কথা, কিন্তু OH যাবে না। এখানে অ্যানোডে কিন্তু যাবে, এই অ্যানোডে, এটা লেখো, অ্যানোডে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে কি যাওয়ার কথা, OH যাওয়ার কথা, কিন্তু যাবে না। কেন যাবে না? যাবে না কারণ এই জায়গায় OH এর ঘনমাত্রা অনেক কম, OH মাইনাস এর ঘনমাত্রা কম, অনেক কম। সেখানে ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি। এখানে OH এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻6 মোলার, আর সেই জায়গায় ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 0.1 m। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি থাকার কারণে অ্যানোডে চলে যাবে ক্লোরিন, অ্যানোডে যাবে হচ্ছে ক্লোরিন। একটু পানি দাও তো, গলাটা কুপিয়ে করছে। আচ্ছা, অ্যানোডে যাবে হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো, অ্যানোডে ক্লোরিন যাবে, তার মানে ক্লোরিনটা আমার মুক্ত হবে সেম ভাবে। তখন অ্যানোডের রিঅ্যাকশনটা হবে এরকম যে ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন সে ত্যাগ করে Cl2 হইছে, এটা হাফ Cl2 দিলেই, ঠিক আছে। তো এইভাবে এখানে ক্লোরিনটা যায়, বা এখানে ক্লোরিনটা এখানে যায়। বাড়ে দাও, পয়েন্টটা দিয়ে বলে দেবো। তাহলে কি আমি কথা বুঝাইতে পারছি? খুবই গরম আমার বাসাটা।
তাহলে কথা বুঝাইতে পারছি? এইভাবে অ্যানোডে ক্লোরিন উৎপন্ন। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা বোঝানো গেছে কিনা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই। ওকে, ডান। চলে আসি আয়োডিনের উৎপাদন। যারা ক্লাস করবি তারা কোপায় পরীক্ষা দেবে। এই তোদের আলভি টালভি তোদের হচ্ছে পরীক্ষা ছিল না? তোরা পরীক্ষা কেমন দিছিস? কেমিস্ট্রি জানাইস নাই তো আমাকে? কেমিস্ট্রি পরীক্ষা কেমন দিছিস? আচ্ছা, চলে আয় আয়োডিনের উৎপাদন। তো আয়োডিনের যখন উৎপাদন দেখবি, তাহলে আয়োডিনের যে উৎস, প্রথমে উৎসটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। অনেক সামুদ্রিক শৈবাল। তাহলে এই সামুদ্রিক শৈবালটাই হচ্ছে আয়োডিনের উৎস। ঠিক আছে, আয়োডিনের উৎস হচ্ছে কি? সামুদ্রিক শৈবাল। এখন দেখো এই সামুদ্রিক শৈবালটাতে কি কি থাকে, তাহলে সামুদ্রিক শৈবালে কি কি থাকে সেটা আমাকে জানতে হবে। সামুদ্রিক শৈবালে থাকে হচ্ছে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, ঠান্ডা মাথায় বুঝবা, এইটা উপস্থিত থাকে। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে কিভাবে তৈরি করা যায়, এইটা থেকে ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে কিভাবে নিষ্কাশন করা যায়। স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে শৈবালটাকে পুড়াইতে হয়। শৈবাল পুড়াবা, কথাগুলো বুঝবা। ঠিক আছে, ওই যে শৈবালটা পুড়ায়, একটা স্টেপ বুঝো। শৈবাল পুড়াইলা, শৈবাল পুরানোর পর তুমি পাবো ভস্য বা ছাই, যেটাই বলো না কেন, ওই যে ছাই বা ভস্য যেটাই বলো না কেন, ওই ছাইটাকে বলা হচ্ছে ক্যাল্প। কি বললাম বোঝার চেষ্টা করো। প্রথমে আমি শৈবাল পুরাবো, শৈবাল পুরানোর পর যে ছাইটা পাবো সেটাকে বলবো আমি ক্যাল্প। শৈবাল পুরানোর পর ছাইটা পাবো সেটাকে বলবো কি বলবো? ক্যাল্প। এখন এই ক্যাল্পের মধ্যে কি কি থাকে সেটা আমার জানা দরকার। এই ক্যাল্পের মধ্যে থাকে, আমি যা পড়াচ্ছি এর বাইরে কোশ্চিন যাবে না। তুমি মেডিকেলে পড়ো, বুয়েটে পরীক্ষা দাও, তুমি জাহান্নামে পরীক্ষা দাও, কিন্তু তোমার একটাই ইয়ে থাকবে, সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা কি? তুমি এখান থেকে সব পাবা ইনশাআল্লাহ। দেখো, এই ক্যাল্পের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, সোডিয়াম আয়োডাইড থাকে, তারপরে হচ্ছে সোডিয়াম কার্বনেট থাকে, আর একটা সোডিয়াম সালফেট থাকে, এগুলা থাকে। ঠিক আছে, এরপরে কি করবা, এগুলা থাকে, হ্যাঁ। এরপরে দেখো ক্যাল্প আছে, ক্যাল্পের পর তুমি এটাকে করবা কি, ক্যাল্পটাকে কি করতে হবে? পানিতে উত্তপ্ত করে যৌগগুলাকে দ্রবীভূত করবা, পানিতে উত্তপ্ত করবো। দেখো পানিতে উত্তপ্ত করবো, পানিতে উত্তপ্ত করার পর কি করবা? স্টেপ গুলা দেখবা, তাতেই হবে। তোমাকে এগুলা মুখস্থ করতে হবে না, এগুলা এমসিকিউতে আসবে। এগুলা মুখস্থ করার বিষয় না, এগুলা এমসিকিউতে আসবে। পানিতে উত্তপ্ত করলা, খুবই ভালো কথা। আর পানিতে উত্তপ্ত করলে দেখবা যে কি করে, যে উত্তপ্ত জলীয় বাষ্প ধীরে ধীরে শীতল করলে আংশিক কেলাসন দ্রবণ থেকে ফ্লোরাইড বা কার্বনেট সালফেট ইয়েতে বের হয়ে যায়। এখন দেখো এখানে হবে কি, দ্রবীভূত করার পর আংশিক কেলাসন করবা, আংশিক কেলাসন করবা। দেখো এই আংশিক কেলাসনে তোমার কি কি বের হয়ে যাবে? এখানে সোডিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড বাদে সবগুলা বের হয়ে যাবে। এটা একটু মনে রাখবা, এই আংশিক কেলাসনে কি কি বের হবে। তাহলে যদি আংশিক কেলাসনে এটা বের হয়ে যায়, সরি মানে খুবই ঝামেলা হচ্ছে, আমার কথা বলতেও ঝামেলা হচ্ছে, এটা
তাহলে দেখো আংশিক কেলাসনে এটা বের হয়ে গেল, খুবই ভালো কথা। কয়জন আছিস তোরা? 5 জনই আছিস না 4 জন? গুড, 5 জন আছিস। দেখ আংশিক কেলাসনে বের হয়ে গেল। ভাই আংশিক কেলাসন কি পড়াবো সবকিছু? আংশিক কেলাসন পড়ায় আসছে, একদম থাপড়া বলিতে পড়াবো। তাহলে দেখ বেরিয়ে আসে। এরপরে এই যে তোর যে সোডিয়াম বা পটাশিয়াম, এখানে তখন দেখা যায় যে সোডিয়াম পটাশিয়াম আয়োডাইড অথবা সোডিয়াম আয়োডাইডের সাথে তোর কি মিক্সচার করা হয়? H2SO4 মিক্সচার করা হয়। ঠান্ডা মাথায় বুঝিস, ওইটার সাথে কি মিক্সচার করবি? H2SO4 মিক্সচার করা হয়, ঠিক আছে? আবার দেখ ওই প্রসেসে চলে যাবি, H2SO4 মিক্সচার করবে, দেন তুই আবার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিক্সচার করবি। এই ম্যাঙ্গানিজ অক্সাইড, ডাইঅক্সাইড আর H2SO4 এর জার্মান অক্সিজেন তৈরি হবে, আর এই দুইটা থেকে তৈরি হবে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড অথবা সোডিয়াম আয়োডাইড। ওই যে যেটা আমি দেখাইছিলাম, সোডিয়াম আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড। তাহলে দেখো, হ্যাঁ সরি আমি ভুল লিখলাম, HI তৈরি হবে। এই দুইটার মিক্সচার থেকে HI তৈরি হবে, দেন অক্সিজেন তৈরি হবে। দেন তুমি HI আর অক্সিজেন মিক্সচার করো, HI প্লাস অক্সিজেন মিশাও, অক্সিজেন মিশাইলে সরি জার্মান অক্সিজেন মিশাও, জার্মান অক্সিজেন মিশাইলেই তুমি সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, এই যে জার্মান অক্সিজেন মিশাও, জার্মান অক্সিজেন মিশাইলেই তুমি এখান থেকে পানি বের হয়ে যাবে আর আয়োডিন বের হয়ে যাবে। আমি কি এটা বুঝাইতে পারছি কিভাবে করব? শৈবাল পুড়াইলে কি পাওয়া যায়? ক্যালক পাওয়া যাবে। ছাই যেটা পাওয়া যায় ওটা হচ্ছে ক্যালক বলা হয়। এটুকু কি আমি বুঝাইতে পারছি আপনাদের? আমি কি বুঝাইতে সার্থক না ব্যর্থ? দেখেন আমি কি বুঝাইতে সার্থক না ব্যর্থ? তাহলে ক্যালক কি? ক্যালক হচ্ছে আয়োডিনের যে সামুদ্রিক শৈবাল পোড়াইলে ক্যালকটা পাওয়া যায়। ক্যালপের মধ্যে কি কি থাকে? ক্যালপের মধ্যে কি কি থাকে বলেন? ক্যালপের মধ্যে কি কি থাকে? ক্যালপের মধ্যে থাকে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম আয়োডাইড থাকতে পারে। ভালো করে বুঝবেন, পটাশিয়াম আয়োডাইড থাকবে, এটা পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম সালফেট। এই যে ক্যালক থেকে এগুলা যে আলাদা করা হয়, ক্যালক থেকে সোডিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড আলাদা করা হয় কিসের মাধ্যমে? আংশিক কেলাসনের মাধ্যমে। ক্লিয়ার? আপনাকে আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি কি বুঝাতে পেরেছি? সক্ষম? ওকে, তাহলে প্রশ্নগুলা ঠিক এইভাবে আসবে এবং প্রশ্নগুলো আপনাকে ইয়ে করতে হবে। আমাকে স্যার বলার দরকার নাই বুসরা, এক তো আমি তোর এলাকারও ভাই, আর কথা হচ্ছে যে আমি এখনো স্যার হইনি। স্যার হই তখন, ঠিক আছে? আমি এখনো ভাইয়া আছি, ভাইয়া বলতে পারিস। আচ্ছা চলে এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস পড়াবো। তো দেখা যায় এদের ইলেকট্রন বিন্যাস গুলো আমি তোদেরকে যখন বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তো এই জায়গায় জারণ অবস্থার কিছু কিছু চেঞ্জ দেখা যায়। ঠিক আছে, এই জায়গায় জারণ অবস্থার কিছু কিছু চেঞ্জ দেখা যায়। তো দেখা যায় যে স্থিতিশীল কাঠামোতে এদের দেখা যায় যে ইলেকট্রন গ্রহণ করে জারণ অবস্থা, এদের জারণ অবস্থা যদি বলতে চাইস, এদের জারণ অবস্থা বেশিরভাগ সময় দেখা যায় -1। জারণ অবস্থা কি হয়? -1। ঠিক আছে, -1। ভাই শুধু -1 হয় না, -1 হইতে পারে, +1 হইতে পারে, +3 হইতে পারে, +5 হইতে পারে, +7। ওকে ঠিক আছে, আমি স্যার হয়ে যাই, সম্মান দিবি সবাই, দাদার দলগুলা। এটা হইতে পারে। দেখেন
দেখো +1 যদি হয়, আমাদের দিনাজপুরে তো এখন একটা নতুন ট্রেন্ড, ভাইয়াদেরকে তো আপনিও বলে না, ভাইয়াদেরকে তুমি করে বলে। আমার নিজের ভাই বলে ভাইয়া তুমি। +1 যখন হয়, -1 কখন হচ্ছে, +1 কখন হচ্ছে, যেমন দেখো HCl, এগুলা কখন হয় বলতে পারবা? কখন হবে? কেউ বলতে পারবা? এগুলা প্লাস কখন হবে বা কেন হচ্ছে বলতে পারবা কেউ? এনিওয়ান? উত্তেজিত অবস্থা, ঠিক আছে, ভালো বলছো তুমি, বাট এই প্লাস কেন হইল? প্লাস কেন হইল প্লাস? আবার এটা মাইনাস কেন? এনিওয়ান? উত্তেজিত অবস্থা ছাড়া তো রিয়াকশন করবে না, যেখানেই যাও না কেন উত্তেজিত অবস্থা ছাড়া কেউ কোনোদিন রিয়াকশনই করবে না। এনিওয়ান? না, এটা এটা আংশিক সত্য, আংশিক। চলে আসে, এটা কেন যদি বলে তাহলে বলবেন এটা দেখবেন তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করা যায়, ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করা যায়। তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, মনে রাখবেন, যার বেশি সে মাইনাস। কেন মাইনাস? কারণ তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা মানেই আপনার বন্ড পেয়ারকে, বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। এই বুঝটা তোমার বাসা কোথায়? বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানে নেয়। তাহলে দেখো যদি আমি HCl নেই, তো এটা একটা বন্ড পেয়ার ইলেকট্রন, এটা করবে কি এ এর দিকে টেনে নিবে, যখন এর দিকে টেনে নিবে এ কি করবে, আংশিক ঋণাত্মক হয়ে যাবে, এ হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে। এটা হচ্ছে ডেল লিখলে ভালো হইতো। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমার তোমার মাইনাস। কথা বুঝতে পারছো? বড় বন্দর, কার্তিক স্যারের বাড়ির ওখানে, কার্তিক স্যারের বাড়ি যেখানে ছিল ওখানে বড় বন্দর কি ওই যে রেল বাজারের ওইদিকে নাকি? চলে আসি +1, বা +1 কখন হবে? HOCl, এটার নাম কি? এটার নাম কি কেউ বলতে পারবা? এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এটার নাম পড়বা হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। ভাইয়া হাইপো কেন? হাইপো মানে হচ্ছে কমে যাওয়া, হাইপো হয়ে, হাইপো হয়ে মানে কমে যাওয়া। হাইপো মানে ওই যে বলে না, যার ডায়াবেটিস নীল হয়ে যায় তাদেরকে বলে যে হাইপো হয়ে যাওয়া, ঠিক আছে? এটার আরো নাম আছে, এটার আরো নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড। এর আরো নাম হচ্ছে ক্লোরানল। এর আরো নাম হচ্ছে ক্লোরানল। কেন ক্লোরানল বলা হয়? এর OH গ্রুপ আছে, কার সাথে গ্রুপ আছে? ক্লোরিনের সাথে, এই জন্য OH থাকলে নল হয়।
কথা বুঝতে পেরেছো? এই কথা বুঝতে পারছো? এটার নাম কেন ক্লোরানল হইলো, কেন নল হইলো, এই ওয়েসটা আছে দেখে। এখন চলে আসেন যে ভাইয়া এগুলা তো খুবই ভালো বুঝাচ্ছেন, উল্টাপাল্টা মনে তো থাকবে না, মনে থাকার বুদ্ধি শিখাচ্ছি। দেখো +1 আছে, খুবই ভালো কথা। তাহলে দেখো HOCl, কেন ক্লোরিন মাইনাস হবে? তাহলে দেখো প্লাস হবে। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 3.5, ক্লোরিনের সেখানে হচ্ছে 3, এখানে হচ্ছে এর 2.1। তার মানে এইটা শুধুমাত্র হবে মাইনাস, এই অক্সিজেন হবে হচ্ছে মাইনাস, আর বাকি দুইটা যে আছে এইটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস হবে কারণ এইটাই তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এইখানেই বুঝতে পারবা যে ক্লোরিনের জারণ সংখ্যা কোথায় +1, তাহলে এটা বুঝতে পারবা যে এই জায়গায় প্লাস হওয়ার সম্ভাবনা আছে বা প্লাস হবে। চলে আসি +3 যখন আসবে, তাহলে দেখো HClO2, সেম ভাবে সেম প্রসেস অক্সিজেন এখানে আছে, অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে একমাত্র অক্সিজেনই হবে মাইনাস, আর এই দুইটা হবে তখন প্লাস, এই দুইটা হবে তখন প্লাস। তাহলে এই দুইটা যদি প্লাস হয়ে থাকে, আচ্ছা তোমরা যদি নোট করে থাকো নোট শেয়ার করবা, নোট শেয়ারকারী পাবা একটা স্পেশাল বুক আমার কাছ থেকে, কিন্তু প্রতিদিনের নোটটা প্রতিদিন দিতে হবে বা পরের দিন দিলেও চলবে, ঠিক আছে? নোট শেয়ারিং কন্টেস্ট চলতেছে, যে নোট শেয়ার করতে পারবে একটা প্র্যাকটিস বুক দিব আমি দিব একটা বায়োলজি প্র্যাকটিস বুক দিব তোমাদেরকে। তো দেখা যায় যে এই জায়গাটা দিয়ে এই দুইটা হবে প্লাস, তার মানে এখানে +3 হবে। প্লাসটা কখন হবে? আমার +3 তো আমি বের করতে পারবো, কিন্তু প্লাস কখন হবে এটা ইম্পর্টেন্ট, প্লাস কখন হবে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে চলে আসো, যদি দেখো যে +5 কখন হবে, +5 হলে HClO3, এইটাতে হবে +5, ওই একই কারণ, এটা হচ্ছে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা। +7 কখন হবে ভাইয়া? +7 হচ্ছে HClO, সরি O5 তো না, O4, HClO4, এটার নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। নাম কি বললাম? পার ক্লোরিক অ্যাসিড। কোনটা পার কোনটা কি সেটা বলতেছি। পার ক্লোরিক অ্যাসিড, এই যখন উপরেরটা থাকবে এটা হচ্ছে জাস্ট ক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। এই নামকরণ গুলো আবার পড়াইতে হবে তোমাদের। এইটার নাম হচ্ছে তোমার হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এই নামকরণ গুলা, আচ্ছা এই নামকরণ কি আমি শিখাইছিলাম তোমাদের? এই নামকরণ কি শিখাইছিলাম বলতো? আচ্ছা এই নামকরণ মনে হয় বলি নাই। আচ্ছা চলে আসি এখন, এই যে হ্যালোজেন গুলা দেখলাম, এই হ্যালোজেন গুলার তোমার স্টেবল যে জারণ সংখ্যা, স্টেবল অক্সিডেশন নাম্বার, তোদেরকে এত কথা বলতে হয়? -1, বাট এটা +5ও সম্ভব। এবং এটার স্টেবিলিটি দেখা যায়, তাহলে দেখা যায় এর সব থেকে বেশি স্টেবল হচ্ছে আরে কি লিখতেছে, এই আয়নটার নাম কি বলতো?
আয়নটার নাম বলতে পারবি? এনিওয়ান? আয়নটার নাম তো বলতে পারবি? আয়নটার নাম কে বলতে পারবি? এটা হচ্ছে ফ্লোরেট আয়ন। কেউ বলতে পারবে? ফ্লোরেট আয়ন। এই আয়ন তো না, মলিকিউল। এখন দেখ, এর থেকে আবার শক্তিশালী হচ্ছে ব্রোমিন। এর থেকে শক্তিশালী হচ্ছে আয়োডিন। সব থেকে যদি শক্তিশালী হয়, তাহলে আবারও বলি, সব থেকে যদি শক্তিশালী হয় তাহলে মনে রাখবা যে এটার নাম হচ্ছে ক্লোরেট আয়ন। আবার বলি, এটা হচ্ছে ক্লোরেট আয়ন। বুঝতে পেরেছো? কে এত মেসেজ দেয়, এগ্রি ব্যাচের ভর্তি, এটা ওইটা, গলা ব্যথা, জীবন শেষ। দুইজন হয়ে গেছে। ওয়াও। ক্লোরেট আয়ন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ব্রোমেট আয়ন। এটার নাম কি হবে? আয়োডেট আয়ন। ঠিক আছে। এই যে তোমার গ্যাস গুলা পাইলা, এদের যদি আমি জেনারেল প্রপার্টিসে আসি, তো যাই হোক, এখন আর চলে আসি এইখানে। মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস বা যেটাই হোক না কেন, এটা আমরা আহ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। এখন কয়েকটা জিনিস করবা, যে ফ্লোরিনের +5 সম্ভব কিনা এটা একটু বুঝবা। ঠিক আছে। ফ্লোরিনের +5 সম্ভব কিনা এটা একটু ভালো মতো করবা। সম্ভব? কেন নয়? এটা মনে হয় পারবা। এটা মনে হয় পারবা। ঠিক আছে। এই ফ্লোরিন একমাত্র পরমাণু যার মান হচ্ছে -1 স্থির। আর +5 সম্ভব না, কারণ এখানে 2D নাই। 2D অসম্ভব, তাই এখানে +5 অসম্ভব বলে দিলাম। কথা শেষ। এখন চলে আসি যে এদের কালার নিয়ে চলে আসি। আচ্ছা, কালার না বললাম, এটা জেনারেল প্রপার্টিস। চলে আসো, ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে যে এরা তো হচ্ছে গ্যাসিয়াস। তো গ্যাসিয়াস হলে এখানে ভ্যান্ডার ওয়ালস বল আছে। ভ্যান্ডার ওয়ালস বল। এই ভ্যান্ডার ওয়ালস বলগুলা থাকার কারণে তো দেখা যায় যে এই ভ্যান্ডার ওয়ালস বলগুলা আচ্ছা, এটা পড়ায় শেষ করবো, আর পারতেছি না। দেখা যায় যে ফ্লোরিনে সব থেকে কম। ফ্লোরিনে আছে, দেন ব্রোমিনে আছে, দেন আর, তো আয়োডিনের ভ্যান্ডার ওয়ালস বল, তাই এটা হচ্ছে সলিড। দেন দেখা যায় ব্রোমিনে এর থেকে একটু বেশি বল থাকে এদের থেকে, তাই এটা হচ্ছে লিকুইড। আর এই দুইটা হচ্ছে হচ্ছে গ্যাসিয়াস। তো এদেরকে চিনবো কিভাবে ভাইয়া? দেখো, ফ্লোরিন হচ্ছে, ফ্লোরিনের যে তোমার আকার, কালার, সেটা হচ্ছে হালকা হলুদ। বা ফিকে হলুদও বলে। ক্লোরিনের যে কালার সেটা হচ্ছে সবুজ, সবুজাম, সবুজ টাইপের কালার। ব্রোমিনের যে কালারটা সেটা হচ্ছে লালচে তরল।
লালচে বাদামি। আরেকটা হচ্ছে আয়োডিনের যে ইয়েটা, সেটা হচ্ছে গাঢ় বেগুনি। এইটা ভ্যান্ডার ওয়ালস বল অনেক বেশি, এটা লিখে দাও বৃদ্ধিক্রম। ভ্যান্ডার ওয়ালস বলটা বেড়ে যায়, দ্যাটস ওয়াই এই জায়গাটা এটা আয়োডিন হয়ে যায় কি বলো দেখি, সলিড। আয়রন হচ্ছে সলিড। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যেগুলাই আছে এগুলোর মধ্যে দ্রাব্যতায় যদি আসি, তার মধ্যে দেখা যায় ক্লোরিন হচ্ছে পানিতে দ্রবণ। ক্লোরিন পানিতে দ্রবণ। ঠিক আছে, ক্লোরিন পানিতে দ্রবণ, এটা একটু মনে রাখবা। ক্লোরিন পানিতে দ্রবণীয় বলে কোনটি পানিতে দ্রবণীয়? ক্লোরিন পানিতে দ্রবণীয়। গ্যাস গ্যাস। যদি বলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তাহলে দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্রম যদি সাজাইতে যাও তাহলে দেখবা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন গ্যাস না দিই আমরা, মলিকুলের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, দেন হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, দেন হচ্ছে ক্লোরিনের, দেন হচ্ছে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই রাখবো। গলার